আমরা এখন বিয়ার ল্যাম্বার্টের সূত্র আলোচনা করব। মূলত এই সূত্র দিয়ে ঘনমাত্রা নির্ণয় করা যায়। এই সূত্র দিয়ে কি করা যায়? ঘনমাত্রা নির্ণয় করা যায়। ঘনমাত্রা নির্ণয় করা যায়। ঘনমাত্রা নির্ণয় করা যায় আলোর উপস্থিতিতে। হ্যাঁ, তো এই বিয়ার ল্যাম্বার্ট সূত্র থিওরি গাণিতিক দুটোই আলোচনা করব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বিয়ার এবং ল্যাম্বার্ট এখানে দুইজন মানুষের ভূমিকা আছে, একজন মানুষ কিন্তু না, দুইজন মানুষ। তো আমরা থিওরিগুলোতে যাওয়ার আগে আমরা এই চিত্রের দিকে একটু তাকাই। আমি এখানে একটা সেল বা কোষ বা পাত্র যাই বলি না কেন আমি নিলাম। আমি এখানে একটা দ্রবণ নিলাম। এই দ্রবণের ঘনমাত্রা আমি জানি সি, ধরে নিলাম সি, এবং এই পাত্রের লেন্থ বা দৈর্ঘ্য বা পুরুত্ব যাই বলি না কেন সেটা হচ্ছে এল সেন্টিমিটার। এখন আমি এই দ্রবণের উপর এক বর্ণী আলো প্রবেশ করাবো। এক তরঙ্গ বিশিষ্ট আলো বা এক বর্ণী আলো প্রবেশ করাবো। এখন এই আলোটা তিনটা অংশে ভাগ হতে পারে। নাম্বার ওয়ান, কিছু আলো প্রতিফলিত হতে পারে, রিফ্লেকশন হতে পারে। কিছু আলো অ্যাবজর্পশন হতে পারে, শোষিত হতে পারে। কিছু আলো প্রতিসরিত হতে পারে। কিছু আলো প্রতিসরিত হতে পারে। তিনটা অংশ হতে পারে, তিনটা জিনিস হতে পারে। এই তিনটা অংশের উপর ভিত্তি করে আমরা এখন এই জিনিসগুলো আলোচনা করব। আমি আবারও বলতেছি, আলোর সাহায্যে কোন দ্রবণের ঘনমাত্রা যে নির্ণয় করা যায়, এটাই মূলত বিয়ার ল্যাম্বার্টের সূত্র। দুইজন মানুষের অবদান আছে, বিয়ার এবং ল্যাম্বার্ট। আমরা মূলত ডিটেলসই পড়বো, পাশাপাশি একটু মাথায় রাখবো টপিকটা সাধারণত আসবে আমাদের ক নাম্বারে, আসবে খ নাম্বারে, আসবে এমসিকিউতে। এই কয়েকটা জায়গায় এই প্রশ্নটা আসতে পারে। তো শুরুতেই আমরা ল্যাম্বার্টের সূত্রের দিকে যাব। ল্যাম্বার্টের সূত্রটা সঞ্জিত স্যার 1768 সালে পাওয়া যায় সঞ্জিত স্যারের বইয়ে, এবং হাজারি স্যারের বইয়ে 1760 সালে পাওয়া যায়। এবং ল্যাম্বার্ট কি বলছিল? কোন স্বচ্ছ মাধ্যমে বা দ্রবণে কোন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি প্রবাহিত করলে, যেটা কিছুক্ষণ আগে বললাম, মাধ্যমের পুরুত্ব মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে, বা শ্বসন পথের লেন্থ বা দূরত্ব, সাথে রশ্মির তীব্রতা হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক বোঝাচ্ছে এখানে। তো প্রশ্ন আসবে এরকম করে যে ল্যাম্বার্টের সূত্র নিচের কোনটি? অনেকগুলো অপশনের মধ্যে ক নাম্বার থাকবে এটা, বা চারটা অপশনের মধ্যে একটা থাকবে এটা, -di/dl। এটা কি বুঝাচ্ছি আমি? আই নট মানে আপতিত রশ্মি বুঝাচ্ছি, আর আই মানে হচ্ছে প্রতিসরিত রশ্মি বুঝাচ্ছি। এই জিনিসটাকে মানুষ বলে -di/dl সমানুপাতিক আই। তাহলে তীব্রতা হ্রাস বুঝাচ্ছি আমরা -di/dl। আর যদি ঘনমাত্রার সাপেক্ষে বুঝাই, এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা লেন্থ, একটা হচ্ছে ঘনমাত্রা। একটা লেন্থ, একটা কনসেন্ট্রেশন। আর ঘনমাত্রার সাপেক্ষে কাজ করছে বিয়ার নামে একজন ভদ্রলোক। বিয়ার নামে এই লোক ঘনমাত্রার সাপেক্ষে কাজ করছে, ল্যাম্বার্ট নামে এই লোক লেন্থ বা দূরত্ব বা দৈর্ঘ্য নিয়ে কাজ করছে। যেমন এখানে দেখি, পার্থক্যটা দেখি, এখানে তীব্রতা হ্রাস -di/dl, এখানেও তীব্রতা হ্রাস -di/dc। পার্থক্য শুধু এল এবং সি। এল মানে লেন্থ, সি মানে ঘনমাত্রা বুঝাচ্ছে। পার্থক্য শুধু এইটুকুই। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সংজ্ঞাগুলো পড়তে হবে, পাশাপাশি এই বক্সটা মাথায় রাখতে হবে। এখানে কি বলছিলাম? বিয়ারের সূত্র। বিয়ারের সূত্র 1852 সালে দেওয়া হয়। কোন দ্রবণের মধ্য দিয়ে এক বর্ণী মানে এক তরঙ্গ বিশিষ্ট আলো, এক বর্ণী আলোক তরঙ্গ প্রবাহিত করলে দ্রবণের ঘনমাত্রার সঙ্গে, কি বলছি এখানে? ঘনমাত্রার সঙ্গে। আর এখানে কি বলছিলাম? পুরুত্ব বা দৈর্ঘ্যের সাথে। পুরুত্ব বা দৈর্ঘ্যের সাথে মানে এল, আর ঘনমাত্রা সাপেক্ষে মানে হচ্ছে সি। নির্গত রশ্মির তীব্রতা হ্রাসের হার আলোক রশ্মির তীব্রতার সমানুপাতিক। সুতরাং আমাকে প্রশ্ন যেটা করা হবে জ্ঞানমূলক প্রশ্নটা কিন্তু আসবে ক নাম্বার, খ নাম্বার এবং এমসিকিউ। তিন জায়গায় প্রশ্ন আসতে পারে, গ নাম্বার, ঘ নাম্বার আসবে না। প্রথম প্রশ্ন, বিয়ারের সূত্রটি লিখো। তাহলে বিয়ারের বাংলা কথাটা লিখবো, অর্থাৎ দিয়ে এইটুকু লিখে শেষ করবো, উত্তর শেষ। অথবা ল্যাম্বার্টের সূত্রটি লিখো, তাহলে বাংলা কথাটা লিখে অর্থাৎ দিয়ে এইটুকু লিখবো, উত্তর শেষ। ল্যাম্বার্ট এবং বিয়ার এর সমন্বয়ে একটা সূত্র এখানে লিখছি আমি, যেটাকে বলে বিয়ার ল্যাম্বার্টের সূত্র। বোঝা গেল এখানে তিন টাইপের সংজ্ঞা আসতে পারে। নাম্বার ওয়ান ল্যাম্বার্টের সূত্র, নাম্বার টু বিয়ারের সূত্র, নাম্বার থ্রি এই দুইটার সমন্বয় সূত্র। তাহলে এই দুইটার সমন্বয় বলতে একবার ঘনমাত্রার সাপেক্ষে, একবার পুরুত্বের সাপেক্ষে কাজ করতে হবে। দেখি কি বলছে। কোন দ্রবণে আপতিত রশ্মি মানে এটাকে বোঝাচ্ছে, আপতিত রশ্মির অংশের তীব্রতা হ্রাসের হার শোষক মাধ্যমের পুরুত্ব মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে। শোষক মাধ্যমের পুরুত্ব মানে এল, এবং দ্রবণের ঘনমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শোষক মাধ্যমের পুরুত্ব মানে এল বোঝাচ্ছে, ঘনমাত্রা মানে সি।
এটার বোঝাচ্ছে। অর্থাৎ ঘনমাত্রা যত বাড়াবো এটা তত বেশি যেতে পারবে না। এল যত বাড়াবো, মনে করো আমাদের পাত্রটা এত লম্বা একটা পাত্র, তার বেশি দূরত্ব হইলো না, এটা বেশি দূরত্ব হইলো, তাহলে এটা বেশি পরিমাণে প্রতিসরিত হতে পারবে না। এটাই বুঝাইছে যে আমাদের সমন্বয় সূত্রটা হচ্ছে একবার পুরুত্বের সাপেক্ষে কাজ করব, একবার ঘনমাত্রার সাপেক্ষে কাজ করব। আমাদের যদি কখনো বলে বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা লিখো, এর মানে হচ্ছে পুরো বাংলা কথাটা লিখে দিতে হবে। যদি বলে ল্যাম্বার্টের সূত্রটা লিখো, বাংলা কথাটা লিখে দিতে হবে। যদি বলে বিয়ারের সূত্রটি লিখো, তাহলে এই বাংলা কথাটা লিখতে হবে। এটা একটা বিষয়। পাশাপাশি সংজ্ঞা তো গেল, এখন এমসিকিউতে আসি। এমসিকিউ এখানে দুইটা কথা লিখছি আমি। মূল রশির তীব্রতা আই নট হলে, মূল রশির তীব্রতা আই নট হলে, আই নট ইকুয়াল আই আর প্লাস আই এ প্লাস আইটি। কি বুঝাচ্ছি? আই আর প্রথমে বলছিলাম মনে হয়, আই আর মানে রিফ্লেকশন। এটা এই আলোটা তিনটা অংশে ভাগ হবে, কিছু অংশ প্রতিফলিত হবে, কিছু অংশ শোষিত হবে, কিছু অংশ প্রতিসরিত হবে। অর্থাৎ আই আর কিছু অংশ প্রতিফলিত হবে, আই এ কিছু অংশ অ্যাবজর্পশন শোষিত হবে, আইটি কিছু অংশ প্রতিফলিত হবে, ট্রান্সমিটেন্স আইটি কিছু অংশ প্রতিসরিত হবে। অর্থাৎ এমসিকিউ হচ্ছে এরকম, মূল রশির তীব্রতা আই নট হলে নিচের কোনটি সত্য? চারটা অপশনের মধ্যে একটা রোমান সংখ্যা দিয়ে দেওয়া থাকবে যে আই নট ইকুয়াল আই আর প্লাস আই এ প্লাস আইটি। আরো বাকি তিনটা অপশন উল্টাপাল্টা করে সাজাবে ওরা। 2 নম্বর কথা, দুটি একই সেলে, সেল মানে কোষে, দ্রাবক ও দ্রবণ রেখে, দ্রাবক ও দ্রবণ রেখে এদের ভেতর দিয়ে এক বর্ণী আলোক রশ্মি প্রবাহিত করলে উভয় ক্ষেত্রে প্রতিফলিত, উভয় ক্ষেত্রে কিন্তু উভয় ক্ষেত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ সেম হয়, একই হয়, মানে আইআর দুটার জন্য একই হয়। তখন আবার ঘটনা ঘটবে এরকম, তখন আলোক শোষণে দ্রাবক ও দ্রবণের ক্ষেত্রে তুলনার বেলায় পাই কি পাই? আইআর তো দুজনের জন্য সমান। তখন আবার হবে আই নট ইকুয়াল আই এ প্লাস আইটি। প্রশ্ন, পরীক্ষায় কি আদৌ আসছে এটা? অ্যান্সার হচ্ছে না। আমরা শুধু মনে রাখবো এই অংশটুকু, এই অংশটুকু মনে রাখবো যে মূল রশির তীব্রতা যদি আই নট হয়, তাহলে আই নট ইকুয়াল এই তিনটা জিনিস হয়। আবারও বলি, মূল রশির তীব্রতা যদি আই নট হয়, তাহলে আই নট ইকুয়াল এই তিনটা হয়। যদি কখনো বাংলা কথা দিয়ে এই কথাটা বলা থাকে, বাংলা কথা দিয়ে এই সেন্টেন্সটা বলা থাকে, সেই ক্ষেত্রে আই নট ইকুয়াল এটা আমরা বসাবো। তার আগে এটা আমরা মাথায় চিন্তা করব না। আমরা বিয়ার ল্যাম্বার্ট এর গাণিতিক অংশে চলে আসলাম। যেগুলো জিনিস লিখছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো করলে যে কেউ কারো হেল্প ছাড়াই ম্যাথগুলো করতে পারবে। তো এখানে আমি প্রথমে যে কথাটা লিখছি সেটা হচ্ছে এরকম যে লগ, যেমন লগ আই নট বাই আই। আই নট মানে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম আপতিত রশ্মি, আর আই মানে হচ্ছে প্রতিসরিত রশ্মি। লগ আই নট বাই আই ইকুয়াল এপসাইলন সিএল। এপসাইলন, এপসাইলনের পরিচয় কি? এপসাইলন মানে হচ্ছে মোলার শোষণ গুণাঙ্ক, বিশোষণ গুণাঙ্ক। আমরা যদি একাধিক বই ঘাটাঘাটি করি, এক এক বইয়ে এক এক ভাবে আছে। মোলার শোষণ সহগ পাবো, অথবা মোলার অ্যাবজর্পটিভিটি পাবো, অথবা মোলার শোষণাঙ্ক, এই শব্দগুলো বিভিন্ন জায়গায় পাবো। আচ্ছা, তাহলে এটা গেল তোমার এপসাইলনের পরিচয়। সি মানে কি? সবাই জানি সি মানে হচ্ছে ঘনমাত্রা, যেটা আমি লিখি নাই কারণ সবাই যেহেতু জানি। সি মানে কি? ঘনমাত্রা। সি মানে ঘনমাত্রা। আর এল, দেখো অনেকেই এল এর জায়গায় বিও ব্যবহার করছে, ছোট হাতের বি। কিছু কিছু বই যদি একাধিক বই ঘাটাঘাটি করো, কেউ ছোট হাতের এল, কেউ বা বি। তাহলে এ বি হচ্ছে কি? ওই যে লেন্থটা, দূরত্বটা বা পুরুত্বটা, পুরুত্ব, ওই সেলের পুরুত্ব বা দূরত্ব যেটা বুঝাচ্ছে আমি, সেটাকে বোঝাচ্ছে। তো দূরত্ব বা পুরুত্বের একক সাধারণত আমরা জানি, এর একক সাধারণত আমরা জানি অনেকগুলো হতে পারে, মিটার, সেন্টিমিটার। সাধারণত এখানে সেন্টিমিটার ইউজ করা হয়েছে, সকল বই সেন্টিমিটার একক ব্যবহার করছে। আর ঘনমাত্রার একক তো আমরা বিভিন্ন সময় জানি, ঘনমাত্রার একক কি? মল পার লিটার, কিন্তু মোটামুটি আমরা জানি। তাহলে এপসাইলন সিএল এদের পরিচয় কিন্তু মোটামুটি আমরা জেনে আসলাম। এপসাইলনের একক কি হবে একটু পরে আমরা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, তো এটার পরিবর্তে আমরা এ লিখতে পারি। এপসাইলন সিএল এর পরিবর্তে আমি এ লিখতে পারি। এর একটা বিশেষ নাম থাকতে পারে, সেটা হচ্ছে শোষণ হইতে পারে, অ্যাবজর্বেন্স হতে পারে, বিশোষণ মাত্রা থাকতে পারে, বিশোষণ থাকতে পারে। বিভিন্ন বই বিভিন্ন শব্দ প্রয়োগ করে কাজ করছে,
বিভিন্ন বই। আচ্ছা, এখন আমি এটার পরিবর্তে মাইনাস লগ টি লিখতে পারবো, অথবা আমি লিখতে পারবো লগ 1/t। যদি বলে এতগুলো কি ম্যাথে আসে, অ্যান্সার হচ্ছে না। তাহলে কাজে লাগবে কোনটা? কাজে লাগবে যেটা, সেটা হচ্ছে এটা আর এটা কাজে লাগবে গাণিতিক অংশে, অথবা কাজে লাগতে পারে এইটা আর এইটা কাজে লাগতে পারে, অর্থাৎ a ইকুয়াল এপসাইলন সিএল অথবা a ইকুয়াল মাইনাস লগ টি, এটা কাজে লাগতে পারে। তবে a ইকুয়াল মাইনাস লগ টি এটা দিয়ে যেমন a বের হবে, a ইকুয়াল লগ 1/t এটা দিয়েও a এর মানটা বা শোষণ বা অ্যাবজর্বেন্সের রেজাল্টটা বের হবে। আমরা একটু পরে যাচ্ছি। তাহলে a এর পরিচয় দিলাম, এপসাইলনের পরিচয় দিলাম। এখন t মানে কি? t মানে হচ্ছে ট্রান্সমিটেন্স। t মানে কি? ট্রান্সমিটেন্স, অর্থাৎ I/I0। আমরা যদি আরেকটু ভিতরে ঢুকতে চাই আসলে টি দ্বারা কি বুঝাচ্ছে ওনারা, তাহলে আমাদের কিছুক্ষণ আগে এই চিত্রটা লিখছিলাম। এখানে কিছু একটা দ্রবণ আছে যার ঘনমাত্রা সি, এটাকে এল বলছিলাম, এটাকে আমি আপতিত রশ্মি বলছিলাম, এটাকে আমি প্রতিসরিত রশ্মি বলছিলাম। এখন আমাকে যদি বলে যে এখান থেকে তোমার এখানে যদি কেউ প্রশ্ন করে টি ইকুয়াল 15%, এর মানে বুঝবো আমি 100-র মধ্যে 15%, 100-র মধ্যে 15 ওইদিকে চলে গেছে, আর বাকি 85 শোষিত হয়েছে। তাহলে টি মানে 15%, এটাকে আমরা যদি সাইজ করি তাহলে পাবো তোমার 15/100, পাবো 15/100। আবার যদি কেউ প্রশ্ন করে যে টি মানে হচ্ছে 30%, আমরা বুঝবো যে ওই আলোটার 30% ওইদিকে চলে গেছে, বাকি 70% শোষিত হয়েছে। এ বাংলা কথা বুঝো নেই? যদি বলে টি ট্রান্সমিটেন্স 60%, আমরা বুঝবো 60% চলে গেছে, ওই পাশে প্রতিসরিত হয়েছে, বাকি 40% শোষিত হয়েছে। এই অনুবাদটা আমরা বুঝবো, এবং টিটাকে যখন ম্যাথ করব তখন এটাকে ভাঙে ভাঙে ম্যাথ করব, অর্থাৎ 30/100 দিয়ে কাজ করব। পরবর্তীতে যখন ম্যাথ করতে যাব, এই অনেক সময় এ চাবে আমাদের, কথা বলো এদিকে একটু তাকাও, অনেক সময় এ চাবে। তাহলে টি যদি 30% হয় তাহলে এখানে রেজাল্ট 0 পাবো না রে? কত জন পাবো? 0.3 পাবো না? 0.3 পাবো। তো এই রেজাল্টটা এখানে বসাই দিব, ক্যালকুলেটর চাপ হয়ে যাবে। অথবা কেউ যদি মনে করো না আমি এইভাবে করব না, a ইকুয়াল log 1/t বসাবো, সেম রেজাল্টই চলে আসবে। এরকম করে কিন্তু a বের করতে পারবো। একটু পরে যাচ্ছে আমি a কিভাবে বের করে। আচ্ছা, এটা গেল টি। তো টি মানে ট্রান্সমিটেন্স, টি ইকুয়াল I/I0, অর্থাৎ বুঝাচ্ছে আমি 100-র মধ্যে কতটুকু চলে গেছে। এই টি 15% মানে কি? 100-র মধ্যে 15% চলে গেছে। পার্সেন্ট যেহেতু বলছি, 100-র মধ্যে 15, 100 মানে আপতিত, 100 মানে কি? আপতিত। টি 30%, 100-র মধ্যে কত পার্সেন্ট চলে গেছে? 30% চলে গেছে। তাই মানুষ টি ইকুয়াল I/I0 লিখে, যদিও বা কেউ কেউ অনেক নাম দিছে, I1/I0, 1 তো আমি দিলাম না, প্রয়োজন বোধ করলাম না, তাই। ওকে, এখন আমরা একটা তথ্য জানি, কি জানি? a ইকুয়াল মাইনাস লগ টি, জি জানি না? এটা জানি। আবার টি মানে জানি I/I0, আমি I/I0 লিখলাম। এখন আমরা জানি অনেকেই মাইনাস লগ a/b ইকুয়াল প্লাস লগ, উল্টে যাবে b/a। তাহলে এই মাইনাসটাকে যদি প্লাস করি আমি, তাহলে উল্টে যাবে না এটা? তাহলে আমরা এইটা জাস্ট উচ্চতর দক্ষতামূলকের জন্য এইটুকু মনে রাখবো, a ইকুয়াল রোমান সংখ্যা দিয়ে, একটু সবাই তাকাই, নিচের কোনটি সত্য? রোমান সংখ্যা 1 এটা দিল, রোমান সংখ্যা 2 এটা দিল, রোমান সংখ্যা 3 এটা দিল। 1 ও 2, 2 ও 3 কোনটি সত্য নয়, মিথ্যা, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে পারে। তবে ম্যাথ করতে হবে কিন্তু এটা দিয়েই ম্যাথ করতে হবে, এটা দিয়েই ম্যাথ করতে হবে। পাশাপাশি এই যে যেটা দাগাই দিলাম, a ইকুয়াল এপসাইলন সিএল, এটা দিয়ে ম্যাথ করতে হবে, অথবা a ইকুয়াল মাইনাস লগ টি, এটা দিয়ে ম্যাথ করতে হবে, অথবা a ইকুয়াল লগ 1/t, এটা দিয়ে ম্যাথ করতে হবে। আমরা কিছু উদাহরণের দিকে যাচ্ছি, তাহলে মোটামুটি ঠিক হবে। আচ্ছা, একটা বিষয়, সম্ভবত আমি এটার একক এখনো দেই নেই, তাই না? এটার একক নিয়ে একটু কাজ করি। আমি একটু এপসাইলনের একক নিয়ে কাজ করি, এপসাইলনের একক নিয়ে কাজ করি, এই পাশেই করি, এপসাইলনের একক নিয়ে কাজ করি। এপসাইলন, তাহলে আমরা কি জানি? a ইকুয়াল এপসাইলন সিএল জানি। এখন আমি এপসাইলন ইকুয়াল লিখবো a/CL। একটা কথা, a মানে হচ্ছে শোষণ, a মানে কি? শোষণ, জি। আবার শোষণ মানে কি? মাইনাস লগ টি। আবার টি মানে কি? I/I0, দুটা রাশি একই, অতএব এর কোনো একক
পাবো না। ট্রান্সমিটেন্সের কোনো একক নাই, ট্রান্সমিটেন্সের কোনো একক নাই, বুঝে নিও কি নাই, এর একক নেই। টি এর যদি একক না থাকে আমাকে বলো, টি এর যদি একক না থাকে এর একক থাকবে কেন? এখানেই তো তোমার আই বাই আই নট টি ইকুয়াল লিখতে পারি না, তাহলে এরও কোনো একক নাই এখন পর্যন্ত। এই তোমার এর একক নাই এবং টি এর একক নাই। এখন এপসাইলনের চেক করব আমরা, দেখি কি হয়। তাহলে যেহেতু একক নাই আমি 1 লিখবো উপরে, কথা বলো একটু ঠিক আছে কিনা, এই হুহা বলো কিছু। সি মানে মল পার লিটার লিখবো, মল পার লিটার। এল, এল মানে কি লেন্থ সেন্টিমিটার। আমি বলছিলাম যে স্যারেরা, আমাদের বিজ্ঞ স্যারেরা সেন্টিমিটার দিয়ে কাজ করছে, মিটার দিয়ে কাজ করেননি, আমরাও কাজ করলাম। তাহলে এখানে কি হবে, লিটার পার মল পার সেন্টিমিটার। এটাই হচ্ছে এপসাইলনের একক, এমসিকিউ। এটা কোথায় কাজে লাগবে, এমসিকিউ তে কাজে লাগবে, এপসাইলনের একক। তাহলে এপসাইলনের একক আছে, এপসাইলনের একক আছে, এর একক নাই, টি এর এককও নাই। আমরা দুই একটা গাণিতিক অংশে যাচ্ছি। আচ্ছা, গাণিতিক অংশে যাওয়ার আগে একটু কাজ করি, গ্রাফটা নিয়ে কাজ করি, তাহলে একসাথে গাণিতিক গুলো কাজ করতে পারবো। আমি একটু গ্রাফে যাচ্ছি, এরপরে গ্রাফে চলে যাচ্ছি। হেডলাইন গ্রাফ আমরা জানি, জেনে আসলাম এ ইকুয়াল এপসাইলন সিএল, এর পরিচয় জেনে আসলাম, এপসাইলনের পরিচয় জেনে আসলাম, বাকিগুলোরও পরিচয় জেনে আসলাম। আমরা ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই, আর এলটাকে ধরে নিলাম এক্স, আর তাহলে এই পুরো জিনিসটাকে ধরে নিলাম আমরা এম। অতএব ওয়াই ইকুয়াল এম এক্স, যা বলো, যা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্দেশ করে, সরল রেখার সমীকরণ নির্দেশ করে। আমরা এখন গ্রাফ আঁকবো, গ্রাফ আঁকলাম। ওয়াই অক্ষে রাখবো আমি এ কে, এক্স অক্ষে রাখবো আমি লেন্থ ছোট হাতের এল কে, এবং মূল বিন্দুগামী নাকি হবে, মূল বিন্দুগামী করে দিলাম। এবং এইখানে নাকি তোমার ঢাল পাওয়া যাবে, একটা ঢাল এম। আমার সাথে কথা বলো এবার, এম ইকুয়াল এপসাইলন সি লিখবো না আমি, কথা বলো তো, এপসাইলন সি লিখবো না, তাহলে এপসাইলন সি লিখতেছি। আমার যদি কোশ্চেনে, একটু আমার সাথে কথা বলো, আমার যদি কোশ্চেনে এম এর মান দেওয়া থাকে, এপসাইলনের মান দেওয়া থাকে, আমি কিন্তু নিমিষেই সি এর মানটা বের করতে পারবো, যেটা আমরা আজকে গাণিতিক অংশে অবশ্যই একটা প্রয়োগ দেখাবো। আমরা একটু এটার সীমাবদ্ধ এবং প্রয়োগ নিয়ে কাজ করতেছি, তারপরে গাণিতিক অংশে একবারে গেলে আমাদের জন্য যে কোনো এক জায়গায় তুমি ঢালটা করে দিবা, যে কোনো এক জায়গায়, আমি এখানে দিলাম, তুমি যে কোনো এক জায়গায় দিবা, এখানে কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই। এটা এইভাবে দেখাইতে হয়, তুমি এইভাবে দেখাবা। আর ঢাল মানে হচ্ছে এম, এম মানে এপসাইলন সি। আমার এর ডাটা দেওয়া থাকবে, এটা আমাকে বের করতে বলবে। ওকে, আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা এবং প্রয়োগ নিয়ে আলোচনা করব, যেন উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে ঝামেলা না করি। যেমন সীমাবদ্ধতা কি, এই সূত্রটা দ্রবণের ঘনমাত্রা যদি 0.001 থেকে 0.01 মোলার হয়, তাহলে এই সূত্রটা বিশেষভাবে কার্যকর হয়, সঠিকভাবে কার্যকর হয়। যদি 0.1 মোলারের বেশি হয়, তাহলে এই সূত্রটা ইউজ করা যাবে না বা প্রযোজ্য হবে না। 2, দ্রবণে উপাদানের মধ্যে যদি কোনো ভাঙন, বিয়োজন, সংযোজন ইত্যাদি এগুলো ঘটে, তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। রোমান সংখ্যা 3, একবর্ণীয় আলোই ইউজ করতে হবে, না ইউজ করলে এই সূত্র প্রযোজ্য হবে না। রোমান সংখ্যা 4, দ্রবণ দ্বারা আলোর শোষণের পূর্বে আলোর যদি প্রতিফলন ঘটে অথবা যদি বিচ্ছুরণ ঘটে, তাহলে এই সূত্র প্রযোজ্য হবে না। ওকে, এটা তো হইল 4 নাম্বারটা না। প্রয়োগ 1 নাম্বার পয়েন্ট, বর্ণযুক্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। 2, স্পেকট্রোফটোমেট্রিক বিশ্লেষণে মানে বর্ণালী মাপক যন্ত্রে এটা ইউজ করা হয়। অণুর আকৃতি জানা যায় এই সূত্র অ্যাপ্লাই করলে। জৈব যৌগের গঠন নির্ণয়ে ইউজ করা হয় এই সূত্র। ওষুধ শিল্পে ঘনমাত্রা তথা নির্দিষ্ট দ্রবণে ট্যাবলেটে কি পরিমাণ ঔষধ আছে তা নির্ণয় করতে এই সূত্রটি অ্যাপ্লাই করা হয়। যে কোনো লঘু দ্রবণের ঘনমাত্রা নির্ধারণে এই সূত্রকে ইউজ করা হয়। তারপরে অবলোহিত আইআর বর্ণালী পলিমারের ভাঙন
ও জারণ প্রক্রিয়া নির্ধারণে এই সূত্রের প্রয়োগ আছে। অবলোহিত বর্ণালী একটা সাবজেক্টই আছে মাস্টার্সে, বর্ণালীমিতি। সেখানে পলিমার পাবো, ভাঙন জারণ কিছু যৌগের হয়। এটা বিয়ার ল্যাম্বার্টের সহযোগিতায় ভাঙনটা শুরু হয়, জারণ প্রক্রিয়া শুরু হয়। এটা বিয়ার ল্যাম্বার্টের সূত্রে সাহায্য করা হয়। উচ্চ লেভেলে আছে এগুলা, এই ইন্টারমিডিয়েট লেভেলে নাই। জাস্ট শুধু আমরা হেডলাইনটা লিখে দিছি যেন উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে ঝামেলা করতে না পারে। 8 নাম্বার, জৈব ও অজৈব উপাদানের পরিমাণ নির্ধারণে এবং টিস্যুর বায়োলজিক্যাল বিশ্লেষণে এই সূত্রকে ইউজ করা হয়। আমরা কিছু উদাহরণে চলে আসলাম, ছোটখাটো উদাহরণ। এরপর গাণিতিক অংশে যাব 3.14তে হাজারী স্যারের বইয়ে। এখানে বলা হয়েছে আপতিত আলোর 30% নির্গত হয়, ট্রান্সমিটেন্স কত? তাহলে ট্রান্সমিটেন্স কত হবে, কতটুকু নির্গত হয়? 30%। অ্যান্সার ওইটাই, অ্যান্সার 30%ই হবে। অথবা যদি কেউ চিন্তা করে যে আমি অন্যভাবে লিখবো 30/100, যা হবে তাই রেজাল্ট, একই কথা। বুঝলে 1 নাম্বার গেল। 2 নাম্বার, আপতিত আলোর 80% শোষিত হয়। তাহলে 80% যদি শোষিত হয় তাহলে কতটুকু বের হয়ে গেছে? 20%। তাহলে অ্যান্সার হবে, ট্রান্সমিটেন্স চাইছে 20% হবে। অথবা আমরা লিখতে পারি 20/100, যা হবে তাই রেজাল্ট। 3 নাম্বার পয়েন্ট, কোন দ্রবণ আপতিত আলোর 20% নির্গমন করে, এ ইকুয়াল হোয়াট? আচ্ছা, এখানে তোমার অ্যাবজর্বেন্স চাইছে, ভুল উত্তর তুমি যেটা দিবা সেটা হচ্ছে 20% দিবা, অথবা তুমি দিবা 80%। এই উত্তরগুলো লিখবা। কিন্তু আমরা বারবার বলে আসছি যে এ ইকুয়াল মাইনাস লগ টি। তাহলে অ্যাবজর্বেন্স হিসাব করতে গেলে আগে ট্রান্সমিটেন্স খুঁজে বের করতে হবে। কতটুকু বের হয়েছে? 20। নির্গমন 20%। তাহলে নির্গমন যদি 20% হয় তাহলে আমার সাথে কথা বলো, মাইনাস লগ টি 20/100। কথা বলো, ঠিক আছে কিনা? বলো, তাড়াতাড়ি বলো। 0.69 রেজাল্ট গেল। এবার 4 নম্বরে আসি, কোন দ্রবণ আপতিত আলোর 30% শোষিত হয়, এ চাইছে। ভুল উত্তর তুমি কি দিবা? তুমি যেটা দিবা, আমি এখানে 4 নাম্বার লিখতেছি, এ ইকুয়াল মাইনাস লগ টি। তুমি যেটা দিবা 30/100, এটাই তুমি উত্তর লিখবা। কিন্তু এটা হবে না, এটা 30% শোষিত হয়। আমাদের কাজ করতে হবে নির্গমন কতটুকু হয়েছে। উল্টা চিন্তা করো, শোষিত যদি 30 হয়, নির্গমন কতটুকু হয়েছে? 70 হয়েছে। এখন নির্গমন দিয়ে তোমার কাজ করতে হবে, কি মানে তো নির্গমন। তাহলে কি হচ্ছে এখানে? মাইনাস লগ 70%, না রে? 70/100 15। জি, এই হচ্ছে মোটামুটি আমাদের উত্তর। তো মোটামুটি একটা আইডিয়া চলে আসছে। আমরা এখন 3.14 শিক্ষার্থীর কাজের দিকে চলে আসলাম, হাজারী স্যারের বই। আমরা প্রথমে ম্যাথটার দিকে পড়বো। কি বলছে এখানে? প্রথমে ম্যাথটা ছিল 3.77 পরে একটু কি বলছে, স্পেকট্রোমিটারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তার মানে এল এর মান 1, একটি সেলে রাখা দ্রবণের মোলার শোষণ সহগ এত, মোলার শোষণ সহগ মানে কি এপসাইলনের মান দিছে, এবং বিশোষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স হলো এত, মানে এ দিছে। ওই দ্রবণটির ঘনমাত্রা কত? আমরা জানি এ ইকুয়াল এপসাইলন সিএল। এই ঘনমাত্রা চাইছে না? তাহলে এখানে এ বাই এপসাইলন এল। তাহলে এর মান কত দিছে ওনারা? অ্যাবজর্বেন্স কত বলছে? 1 বলছে। এপসাইলন কত বলছে? 1 × 10⁵ এবং দৈর্ঘ্য কত বলছে? 1 বলছে। এটা ক্যালকুলেটরই লাগবে না, 10⁵ হবে, উপরে নিয়ে যাও। এবং ঘনমাত্রা একক যাহা হয় তাহাই হবে উত্তর। ঠিক আছে কিনা বলো একটু? ওকে, 3.78 এর দিকে যায় একটু। 3.78, স্পেকট্রোমিটারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সেলে রাখা একটি নমুনা দ্রবণ কোন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো 80% ট্রান্সমিট বা প্রেরণ করে। ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য নমুনা দ্রবণের মোলার শোষণ সহগ 2 হলে ঘনমাত্রা কত? আচ্ছা, তো এইখানে যেটা আমরা যতটুকু বুঝলাম, কি বলছে এখানে? মোলার ঘনমাত্রা কত। যদি মোলার ঘনমাত্রা কত বলে তাহলে তো আমাকে এই সূত্র আবার অ্যাপ্লাই করতে হবে, এ বাই এপসাইলন এল। আচ্ছা, এইখানে আমি যতটুকু বুঝলাম, এ এর মান কি দেওয়া আছে কোশ্চেনে? দৈর্ঘ্যের, শুধু দৈর্ঘ্যের মানটা দিছে ওরা। আমি দৈর্ঘ্যের মান 1 দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে টি এর মান এবং মোলার শোষণ সহগ
অ্যাবজর্বেন্স দিছে, অ্যাবজর্বেন্স কত দিছে 2 2 শুধু এপসাইলন এই তোমার তোমার কার মান এপসাইলনের মান কি আছে? স্যার মোলার শোষণ সহগ 2, মোলার শোষণ সহগের মান 2 দেওয়া ছিল, এর মানটা হয়তো বা দেওয়া ছিল না, মাইনাস লগ টি, টি মাইনাস লগ টি মানে পার্সেন্টেজ কত ছিল 80, 80/100 হ্যাঁ মানে বড় হাতের টি, বড় হাতের টি জি ট্রান্সমিট ওই দিক চলে গেছে। এখন বড় হাতের টি 80%, এখানে একটা রেজাল্ট আসছে কত কত আসছে এখানে 0.09 বসাও এখানে কত আসছে রেজাল্ট কত আসতেছে উত্তর কি আছে এদিকে আসছে উত্তর কত আর তোমার কত বেরিয়েছে 45 0.45 একই কথা তো 0.4 বা 45 যা হোক আর কি, এটা হলো তোমার 3.78 3.78 3.78। আমি এরপরের ম্যাথটার দিকে যাওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে 3.79। কোশ্চেন পড়ি, স্পেকট্রোমিটারের 1 সেন্টিমিটার সেলে রাখা এত পিপিএম ঘনমাত্রার KMnO4 দ্রবণ 500 ন্যানোমিটার 520 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর এত ট্রান্সমিটেন্স দেয়। KMnO4 দ্রবণের মোলার বিশোষণ মাত্রা, মোলার বিশোষণ মাত্রা মানে কি এপসাইলন, এপসাইলন কত? তো আমরা যদি গবেষণা করে দেখি এপসাইলন মানে হচ্ছে কি হবে A/CL। আমরা একটু দেখি কি কি আছে আর কি কি নাই। এর মান দেওয়া আছে এ, এইখানে এত সেন্টিমিটার এত পিপিএম ঘনমাত্রার এত ন্যানোমিটার ট্রান্সমিট। আচ্ছা তাহলে এখানে টি এর মান দেওয়া আছে, টি এর মান যদি দেয় তাহলে তো এখানে মাইনাস লগ টি, যেহেতু পার্সেন্টেজ নাই ভাঙানোর দরকারও নাই, মাইনাস লগ কত আছে এখানে 0.309, এখানে একটা রেজাল্ট পাবো। এখানে এল এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, সি এর মানটা সিস্টেম মতো নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসতে হবে? সি এর মানটা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা এই সূত্র পড়ছি জীবনে, ppm = sm × 10⁻³ তো এখান থেকে আমি ঘনমাত্রাটাকে বের করে নিব বা সি এর মানটা বের করে নিব, তাহলে এখানে ppm m × 10⁻³ তাহলে ppm এর মান কত ছিল কোশ্চেনে 520 না কত ছিল রে 4.48 আর এমটা কত হবে জানো KMnO4 এর 158 দেওয়া আছে এখানে 158 আর 10⁻³ চাপো তাড়াতাড়ি চাপো। এস মানে ঘনমাত্রা কিন্তু বুঝে নিও, যদি না বুঝো আবার এখানে সি লিখে দিচ্ছি, বুঝে নিও সি আর এস একই। কত আসতেছে 2.83 এটাই কিনা আরো কিছু আছে 2.83 হবে। ওকে তাহলে বসা 10⁻5 আছে 10⁻5, তাহলে এখানে এর মান আমরা পাচ্ছি কত, এখানে কত ছিল এর মান 0.51 চাপো তাড়াতাড়ি 0.51, সি এর মান 2.83 × 10⁻5, এল এর মান পাচ্ছি আমি 1, চাপো তো তাড়াতাড়ি কত আসতেছে চাপো ক্যালকুলেটর কত আসতেছে 1.8 × 10⁻4। ওকে তো আমাদের এটাই উত্তর হতে পারে। উত্তর কি আছে এটা কত নাম্বার করতেছে এটা 3.80 না করতেছি 79 করতেছি 79, তার উত্তর তো ওইটা থাকার কথা নাকি। তো ঠিক আছে আমরা 3.80 দিকে যাব। এখানে তো একক আছে, একটা একক তো লিখি নাই, কি যেন হয় লিটার পার মল পার সেন্টিমিটার। ওকে 3.80 রিডিং করি। স্পেকট্রোমিটারের 2 সেন্টিমিটার সেলে রাখা মানে কি এল এর মান 2, এত মল পার লিটার ঘনমাত্রা দিছে, কোন রঞ্জকের দ্রবণ এত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিকিরণের বিশোষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স মানে কার মান এর মান নাকি, এত হলে 0.78 হলে ওই দ্রবণের মোলার শোষণ সহগ বা অ্যাবজর্বিভিটি কত এপসাইলন না
তাহলে এ বাই সিএল সবগুলো দেওয়া আছে। এ এর মান কত দিছে ওনারা 0.78, 0.78। সি এর মান দিছে ওরা 3.85 ইনটু 10 ইনভার্স 4 এবং তোমার এল এর মান কত 2 ছিল, চাপো কত আসে, চাপো তাড়াতাড়ি। লাস্ট একটা ম্যাথ আছে আমাদের 10.81, কত আসতেছে 1.01 10 টু দি পাওয়ার 3। একক কিন্তু ওইটাই হবে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, লিটার পার মোল পার সেন্টিমিটার। লাস্ট একটা ম্যাথ 3.81, আমি একটু দ্রুত করতেছি কেন দাঁড়াই আছে ছেলেপেলে। ওকে, স্পেকট্রোমিটারে 2 সেন্টিমিটার ছেলে রাখা এত মোলার ঘনমাত্রা কোন রঞ্জক পদার্থের দ্রবণের 570 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ থেকে মোলার অ্যাবজর্পটিভিটি এত হলে মানে এপসাইলনের মান দিছে, ওই দ্রবণের বিশেষণ মাত্রা বা এ কত, এ কত, তাই না? তাহলে ওই যে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এক নির্দিষ্ট এক বর্ণীয় তরঙ্গ দৈর্ঘ্য, এক বর্ণীয় আলো, নাম এই কারণে উল্লেখ করছে। তো সূত্রটা কি যেন হবে বলো, এপসাইলন ইকুয়াল এপসাইলন এপসাইলন সিএল। তো এখানে এপসাইলনের মান দেওয়া আছে অবশ্যই 1 ইনটু 10 টু দি পাওয়ার 3। ঘনমাত্রা কত ছিল 3.75 ইনটু 10 ইনভার্স 4। এল লেন্থ ছিল 2। এর কোনো একক নাই, বলো তো কত আসে, এর কোনো একক নাই। জি, উত্তর কি আছে ওটাই তো 0.75। এই হচ্ছে অ্যান্সার। আমরা মোটামুটি বিয়ার নাম্বার সম্পর্কে হালকা পাতলা ধারণা নিলাম। তো এইটুকু পড়লেই পরীক্ষায় আশা করা যায় অ্যান্সার করতে পারবা। এমসিকিউ বলো, অনুধাবন বলো, যাই বলো না কেন। ওকে, আমরা এখানেই শেষ করলাম।